এই যে বাদামেরই যথেষ্ট ভালো ফলন হয়েছে এরকম মনে হইতেছে। কেমন মানে কতটুকু জায়গার উপর বাদাম চাষ করছিলেন? কতটুকু জায়গাতে বাদাম চাষ করছিলেন? বাদাম মোটামুটি বিঘাখানি মাটি চাষ করা। ভয়াল যমুনার তীর ঘেঁষা দুর্গম চর কাটমা এ যেন বাংলার রূপবৈচিত্র্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। দূর থেকে তাকালে মনে হয় প্রকৃতি নিজেই যেন তার তুলির আঁচড়ে এঁকেছে সবুজের মাঠ, বালুর চর আর নদীর অনন্ত বিস্তার। জীবনানন্দ দাশের সে অমর উচ্চারণ যেন এই চরাঞ্চলের বাতাসে আজও ভেসে বেড়ায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। আপনাদের এই এলাকাতে টিউবওয়েল ছিল না? টিউবওয়েল ছিল না, ওই ওখানে একটা সরকারি টিউবওয়েল আছে, এছাড়া টিউবওয়েল নাই। তাহলে পানি কোন পানি খাইছে? পানি নদীর পানি খাওয়া হলো, পরে লাস্টে দেখা গেল নদীর পানি খেলে উঠবে, পরে ওই যে একটা টিউবওয়েল ইন করে নিয়ে আসছি, সুদূর রোডে আনিয়ে। এ যেন বর্ষার আগমনী বার্তা। নদীতে নতুন পানি আসতে শুরু করছে, সেই সাথে নদী ভাঙনও শুরু হয়ে গেছে। এটা কি জাতের বাদাম কাকি? কি জাতের বাদাম এটা? দেশি দেশি মনে হয়। হ্যাঁ ছোট ছোট তো দেশি মনে হয়। হ্যাঁ, আর ওই যে ইয়ে হাইব্রিড বাদাম আছে না, ওদের 3 দেখে গুড থাকে। সেই বাদাম আপনার আছে এর মধ্যে 2টা এর কতটুকু জায়গার মধ্যে এবার? নদীতে নতুন পানি আসলেও নদী যেন আজ অনেকটাই শান্ত। তবে কেমন মন কত করে? এর দাম আছে 2000 2000 করে। মূলত কাউন দিয়ে আসলে কি কি বানায়? কাউন্ট দিতে হয় সদাই ভাত বিভিন্ন জিনিস তৈরি করে। এই বিভিন্ন যে দোকানের বিস্কিট বা ইয়া এগুলা। আর এখানে রাখা রয়েছে আল কুরআন। আসলে এটা কোরআন শরীফ দেখে মনটা ভরে গেল যে দুর্গম চরাঞ্চলের মানুষরাও এখনও মানে অনেক হাই প্রোফাইলের লোকদের বাড়িতে গেলে বা বাসা বাড়িতে গেলে কোরআন শরীফের দেখা মেলে না, কিন্তু চরাঞ্চলের সাদামাটা সাধারণ মানুষদের এই ঘরে এই কোরআন শরীফ রাখা রয়েছে। আর একটি যদি জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে ডিম সহ মুরগি বসিয়ে দেওয়া হয়েছে, আর কয়েকদিন পর হয়তো বা বাচ্চা ফুটে বের হবে। নদী তীরবর্তী চরাঞ্চলের এক একটি বাড়ি যেন স্বপ্ন তৈরির কারখানা। শত প্রতিকূলতার পরেও তারা হার মানে না জীবনের কাছে। আইনের গরিব মানুষ আমরা, না ভাই তেল, না ভাই শাল, না ভাই ভাত খাবো, কষ্ট মষ্ট করে আইনের আল্লাহ দিন নেয়। এগুলো কি? খান না আঙ্গের দিলে না খাই দিলে আপনার গাছের? এটা কি কলা? এটা এর কোনো সার্ভিস দেয় না। আচ্ছা, এ কলা খা মজা হয়। এনে কি গরু টরু রাখতেন নাকি? গরু আসুন নাই। আচ্ছা, চলে এলাম নদী তীরবর্তী খেয়া ঘাটে, যাব নদীর ওপারে। কাকা কই গেছিলেন? এটা কি সিরাজনগর নাকি? করলা কি মানে আপনার ক্ষেতে নাকি? এই পাশে চরে আপনার ক্ষেত আছে? নাকি করলা তো মাশাআল্লাহ ভালো, সাইজগুলো ভালো হয়েছে। কতটুকু জায়গায় করলা আবাদ করছেন? করছিলাম প্রায় 1 বিঘে হবে না, কম করে হবে। ফলন তো আলহামদুলিল্লাহ ভালো। এগুলো কি সব বর্গা দেওয়া? হ্যাঁ, বর্গা দিছি। যমুনার বুকে শুরু হয়েছে নতুন পানির আগমন। নদীর রং বদলে যাচ্ছে ধীরে ধীরে। দূর আকাশে জমেছে কালো মেঘ। প্রকৃতি জানান দিচ্ছে বর্ষা আর বেশি দূরে নয়। নদীর ওই পারের এক ঘোড়া চালক তার ঘোড়া নিয়ে যাবে নদীর ওই পারে, অর্থাৎ এ পার থেকে ও পারে। কিন্তু নদীতে পানি অনেকটা কম থাকার কারণে ঘোড়াটি ঠিকমতো উঠতে পারছিল না। আসলে চরাঞ্চলের মানুষরা কতটা সংগ্রাম প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন চালিয়ে নেয় তার এক উদাহরণ এটি। নদীর রং বদলে যাচ্ছে ধীরে ধীরে। দূর আকাশে জমেছে কালো ঘন মেঘ। প্রকৃতি জানান দিচ্ছে বর্ষা আর বেশি দূরে নয়। এই নদী যেমন দেয় ঠিক তেমনই কেড়েও নেয়।
প্রতি বছর ভাঙন, বন্যা আর অনিশ্চয়তার সাথে লড়াই করে বেঁচে থাকে এই জনপদের সাধারণ মানুষরা। তবুও তারা থেমে থাকে না, নতুন করে বীজ বুনে, নতুন স্বপ্ন দেখে। ভোরের কুয়াশা, দুপুরের রোদ, সন্ধ্যার লাল আভা আর রাতের নক্ষত্রখচিত আকাশ, সবকিছু মিলিয়ে চরকাঠমা যেন প্রকৃতির এক অপার বিস্ময়। এখানকার মানুষের জীবন সহজ নয়। আপনাদের এই পাশের বাড়িঘর গুলাই সুন্দর। আচ্ছা, কয় বছর থেকে আছেন এখানে? এবারও তো নদী একদম কাছাকাছি, নদী একদম কাছে চলে আসছে। এখানে কয়জন আপনারা থাকেন? তিন ঘর। 3 ঘর। জি। আমরা আরো একটি বাড়ির পাশে, একদম কৃষাণ বাড়ি, গবাদি পশু, গরু, ছাগল, এগুলো তো ভুট্টার পাতা না, ভুট্টার পাতা দেখছি। উপরে একটি লাউয়ের মাচা আর নিচে যে সামনে এই পরিবারটির রান্নাঘর, এটি হচ্ছে থাকার জায়গা। পাশাপাশি 3টি বাড়ি, বাড়িগুলো তৈরি হয়েছে চুলা ধারা, মাঝখানে একটা করে কাগজ দেওয়া না। আর এই যে বাড়ির ঠিক সামনেই বাদামের গাছ। বাদাম তো আমরা অনেক খাই, অনেক দেখি, কিন্তু আসলে ঠিক এভাবে বাদাম হয় না। গাছ সহ বাদাম আমরা কতজনই বা দেখেছি। যারা প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে অনেকগুলো বাদাম গাছ। চাচা যেটি বলছিল বাদামের ফলন খুব বেশি ভালো হয়নি। আমরা যদি একটু গাছ উঠিয়ে দেখাই, এই যে এই গাছগুলো মাটির উপরে থাকে আর নিচে বালুময় প্রান্তরে থাকে, মাটির নিচে এই বাদামগুলো। এভাবে গাছ সহ বাদামগুলো ওঠানো হয়। এর কি তাতে কি বাদাম বাঁচতেছেন গাছ থেকে? ও আচ্ছা। একদমই সাদামাটা বিশাল বাড়ি। বাড়ির উঠোনে হাঁস, মুরগি, গরু, বাছুর। এটা কি জাতের বাদাম কাকি? কি জাতের বাদাম এটা? দাদিরা, দেশি দেশি মনে হয়, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট তো, দেশি মনে হয়। হ্যাঁ। আর এই যে হাইব্রিড বাদাম আছে না, ওটা 3 রেখে গুড থাকে। সেই বাদাম আপনার আছে এর মধ্যে 2টা এর কতটুকু জায়গার মধ্যে এবার বাদামি করছিলেন? গরু কি আপনাদেরই? আচ্ছা। মানে আদি আদি করে নিয়ে তারপর আপনারা গরুই করতেছেন, জায়গা জমি মনে হয় আদি করে নিছেন। আসলে চরাঞ্চলের মানুষদের জীবন কতটা সাদামাটা। এটি হচ্ছে একটি সোলার বেড়ার ঘর, উপরে চালটাও সোলার বেড়া দিয়ে আর বেড়াগুলো সোলার বেড়া দিয়ে। এখানে সিকা করে রাখা রয়েছে হাঁড়ি পাতিল, আর এটা হচ্ছে তাদের থাকার জায়গা। আর এখানে হচ্ছে গবাদি পশু রাখার জায়গা, যেটাকে সহাবস্থান যেটাকে বলে। এটা কি কাকির ঘর নাকি? এটাই না? আচ্ছা। এখানে আরও একটি বসত ঘর, ঘরের ভিতরে মোরগ মুরগি, এখানেও একই অবস্থা। এখানে থাকার জায়গা আর এপাশে হচ্ছে গবাদি পশু রাখার জায়গা। আর এটি হচ্ছে শিকার, যেটা 80 কিংবা 90-এর দশকে কিন্তু এই শিকার ব্যবহার সবচেয়ে বেশি ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এটি আর এখন নেই। আরেকটি জিনিস যদি দেখাই, এটি হচ্ছে মিষ্টি আলু বলে, যেটা সিদ্ধ দিয়ে খাওয়া যায়, অনেক মজার একটি খাবার। আর এখানে তাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রাখা রয়েছে। আর এখানে রাখা রয়েছে আল কুরআন। আসলে এটা কোরআন শরীফ দেখে মনটা ভরে গেল যে দুর্গম চরাঞ্চলের মানুষরাও এখনও মানে অনেক হাই প্রোফাইলের লোকদের বাড়িতে গেলে বা বাসা বাড়িতে গেলে কোরআন শরীফের দেখা মেলে না, কিন্তু চরাঞ্চলের সাদামাটা সাধারণ মানুষদের এই ঘরে এই কোরআন শরীফ রাখা রয়েছে। আর একটি যদি জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে ডিম সহ মুরগি বসিয়ে দেওয়া হয়েছে, আর কয়েকদিন পর হয়তো বা বাচ্চা ফুটে বের হবে। কতটা সাদামাটা গ্রামীণ জীবন, নদী তীরবর্তী,
চরাঞ্চলের মানুষদের। তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? প্লেতে পড়ো। তোমার স্কুলের নাম কি? ও, নুরানি মাদ্রাসায় পড়ো? এটাই তোমাদের ঘর? আচ্ছা। নাতি জেঠার ঘরে। ও আচ্ছা আচ্ছা। গ্রামীণ মেঠোপথ ধরে এগিয়ে চলছি এই জনপদের আরও বসতভিটার কাছে যাওয়ার জন্য। আপনাদের দেখানোর চেষ্টা করব এই জনপদের রূপ ও বৈচিত্র্য। কোথায় গেছিলেন? গরু দিতে নাকি ছাগল দিতে? ছাগল দিতে। ছাগল দিতে। কাকার তাইলে বাড়ি কোনটা এখানে? এই ঘর আমার। এই ঘর একাই থাকেন না পরিবার নিয়ে? চাচি ওভার ওপার থাকে, মানে আবাদ মৌসুমের জন্য আবাদ আসছেন। মৌসুম হবে না। দুর্গম এক চরে এসে আমরা যখন চরের প্রান্তর ধরে হাঁটছিলাম তখন দেখা মিলল সৈয়দ জামান চাচার সাথে। নদীর পাড়ে ছাগল বেঁধে রেখে আসছিল তার বাড়ির দিকে। খুবই সুন্দর একটি বাড়ি, চারপাশে প্রান্তর, আবাদি জমি, তার ঠিক মাঝখানে ছোট্ট একটি বাড়ি করেছে আমাদের সৈয়দ জামান চাচা। আমাদের বেশ পিপাসা লাগছিল। চাচাকে বলার সাথে সাথে সে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। আমরাও দেরি করলাম না, চাচার পিছু পিছু যাচ্ছি তার ছোট্ট বাড়িতে, সুন্দর বাড়িতে। যমুনা নদীর পাড়ে এক ছোট্ট সংসার। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? কাকে কি পাট বুনছেন? ঘাস তো প্রচুর হয়েছে। আচ্ছা আচ্ছা। চাচার বাড়ি কোনটা তাইলে? এই যে পাশেরটা। আপনাদের সম্পর্কে কি হয় সৈয়দ জামান চাচা? ভাগ্নে, মামা ভাগ্নে। আসেন পানি খাই, চলেন। রোদ অনেক, মাথায় কিছু একটা দিতেন চাচা। এই যে পাশে আরেকটি বাড়ি, সেই বাড়ির মালিকের সাথে মাত্রই দেখা হলো। সে নিড়ানি দিচ্ছিল তার পাটের জমিতে। এই যে ছোট্ট যে বাড়িটি, সেটি হলো আমাদের সৈয়দ জামান চাচার বাড়ি। আসলে চরগুলোতে যত দুঃখ কষ্টই থাকুক, তারপরেও রয়েছে এক অনাবিল শান্তি। আমি যদি সামনের ঘরটি দেখাই, চারপাশে কোনো বাড়ি নেই, ফসলি জমির মাঝখানে ছোট্ট এক টুকরো স্বর্গ। এখানে আসলে সুখ বিরাজ করে। যত কষ্ট থাকুক, চরের এই মানুষেরা অত্যন্ত সুখী তাদের এই রূপবৈচিত্র্যের কারণে। একা ভয় লাগে না চাচা? ভয় নাইলে আমি কি করবো চাচা? চাচিরে নিয়ে আসতেন। ওই যখন কাম কাজ মাঝে গিরেস করেছিল তো, পানি খাই গেল। বসুন বসুন, মার ঘর গেলে বসুন। ও আছে, পাইছে পাইছে। টিউবওয়েল আছে তো না? কি বলো ওই বাড়ি? আমি খাই নাই না পানি। মামা কে ভাগ্নে কি? আপনি ভাগ্নে। আমরা যাচ্ছি দালাই মণ্ডল কাকার বাড়িতে। নদী থেকে যে বাতাসটা আসতেছে সরাসরি আপনার ঘরে, মাশাআল্লাহ, রহমত, আল্লাহর রহমত। কয়জন মানুষ এই আল্লাহর রহমত নিতে পারে বলেন? এই যে আমাদের দালাই মণ্ডল চাচার বাড়ি। আমরা একটু আগে যার ঘরে গিয়েছিলাম, সেই চাচার মামা খাবার এনে রেখেছে বিছানার উপর। এটি হচ্ছে তার বিছানা। এই যে তোষক হিসেবে ব্যবহার করছে খড়, তার উপরে কাঁথা বিছানো, আর তার উপরে মূলত বাড়িটি করা হয়েছে আবাদ মৌসুম করার জন্য। এই যে পাট লাগিয়ে যে শোলাগুলো অতিরিক্ত, সেগুলো রেখেছে, পাশাপাশি নানা ধরনের জিনিস আবাদ মৌসুম। এটাই আসলে চরের এই সংসার, এই বাড়ি, এই জগৎ। এতটুকু। এগুলো কি? তবে খান না আঙ্গির দিলেন এত খাই দিলে আপনার গাছের? এটা কি কলা? এটা এর কোনো সার্ভিস দেয় না। আচ্ছা, এ কলা খা মজা হয়। এনে কি গরু টরু রাখতেন নাকি? গরু আসুন নাই আচ্ছা, গরু আসুন কাউন্টটা আপনারা কি এখনো করেন প্রতি বছর? করে মানে জায়গা জমি কাউন্ট কি আপনারা কিভাবে, বিঘাতে কতটুকু হয়?
না এলে খুব ফল কমই তো। ফলন কম, 4-5 মণ করে হয়। তবে কেমন মন কত করে? এর দাম আছে 2000 2000 করে। মূলত কাউন দিয়ে আসলে কি কি বানায়? এই কাউন দিতে হয় তাহলে সাদাই ভাত তো আমরা বানায় বিভিন্ন জিনিস তৈরি করি। তৈরি করে এই বিভিন্ন যে দোকানের বিস্কুট বানায়, বিস্কিট বা ইয়া এগুলা। মুরগির আদার দেয়, সব মাছের আর একটা মিষ্টিও তৈরি করে। কাউন দিয়ে আগে দেখতাম যে পায়েস রান্না করতো কাউনের। পায়েস কাউনের নাস্তা যেটা বলতো আর কি। পায়েস তৈরি করে দিলে বাইনা আর পায়েস মিষ্টি তৈরি করে একদিন বেশি হ্যাঁ, কাউনের পায়েস অনেক মজা। মজা। এখন তো আসলে মানুষ খায় না। খায় না। আমি মনে হয় সর্বশেষ খাইছিলাম অনেক আগে, ছোটবেলা। পায়েস তো খুব অনেক দে মজা। 1 কেজি তবে কাউন অনেক 1 কেজি পুষ্টিকর চাল জিনিস। দিয়ে 1 কেজি মিষ্টি দিয়ে মিডিয়ে হয়ে আর দুর্গম এই চরে এসে দুধ দেখা দিয়ে পেলাম গেলেন তো সেই কাউনের চাষ করেছে এক কৃষক। আমরা কিছুক্ষণ আগে কাউনের ক্ষেত দেখছিলাম ওই পাশে। আর এখানে এই যে কাউনের আটি, পাকা কাউনগুলো ধরে আছে চাচা। বিঘাতে প্রায় 5 মণের মতো কাউন হয় এবং কাউন থেকে বিভিন্ন ধরনের জিনিস হয়। তবে সব থেকে ভালো যেটা লাগে কাউনের সেটা হলো কাউনের নাস্তা বা কাউনের পায়েস। আমরাও ছোটবেলায় কাউন দিয়ে পায়েস খেতাম, কিন্তু কালের বিবর্তনে এখন আর সেভাবে কাউন চাষও হয় না, আর কাউন দিয়ে যে নাস্তাটা খাওয়া সেটা তো একদমই হয় না। তবে এই চরে এসে কাউন চাষের এবং কাউন চাষিদের দেখা পেয়ে সত্যি ভালো লাগলো। ওই বাড়িটা কাজে ওনার আপনার মুহূর্তের বাদামগুলো ঘরে উঠাচ্ছে। ক্ষেত থেকে তুলে আনা বাদাম ঠিক এভাবেই শুকোতে দিয়েছে পাশের জমিতে। নিচে দিয়েছে নেট, যেন নিচে থেকে ধুলাবালি বাদামগুলোতে না লাগে। যে বাদামগুলো আমি ধরে আছি এগুলো প্রায় শুকিয়ে গেছে। হয়তো আর 1 থেকে 2 রোদ পর বাদামগুলো বস্তায় করে রাখা হবে বিক্রির জন্য। মূলত নদী তীরবর্তী চরাঞ্চলের জীবন সহজ নয়, কিন্তু তাদের হাসি, তাদের পরিশ্রম আর মাটির প্রতি অগাধ ভালোবাসা শেখায়। সংগ্রামই জীবনের আরেক নাম। যমুনার ঢেউয়ের শব্দ, বাতাসে দুলতে থাকা ফসলের ক্ষেত আর মাটির গন্ধে ভরা এই চরাঞ্চল আজও বয়ে বেড়াচ্ছে বাংলার চিরন্তন সৌন্দর্যের গল্প। হয়তো এ কারণেই বারবার মনে পড়ে যায় জীবনানন্দের সেই আকুলতা। বাংলার প্রকৃতি, বাংলার মানুষ আর বাংলার মাটির টান কখনো ফুরিয়ে যায় না। এই হলো চর কাটমার গল্প, সংগ্রামের গল্প, সৌন্দর্যের গল্প আর প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য আপনাদের এই যে পেছনে সহাবস্থানের এই যে এক নদীটা, উপাখ্যান। যমুনা নদীর মেন শাখা, তো এই যমুনা নদীতে এখন বর্তমানে কি কি মাছ পাওয়া যায়? বর্তমানে মাছ নাই, কারণ শর্ট করে মাছ মারবে বুঝছেন, এই জন্য মাছ নদীর নাই। এটা কোনো দিদিবাদ হয় না। এটা প্রশাসন কিছু কোনো ধরনের না, পদক্ষেপ নেয় কিচ্ছু না? করে না। আমাদের এই এলাকায় প্রতি রাত সারা রাত শর্ট বাবু একটা লোক এই যে শর্ট বসালে তো আপনার হচ্ছে পোনাগুলো সহ মরে ভাসে একবারে ওঠে। মারবো 5টা 20টা নষ্ট হয়ে যাবে। কিন্তু মানে- প্রশাসন কোনো ধরনের ই না, করে না। কিচ্ছু করে না। তবে কি কি ধরনের মাছ পাওয়া যায়? এখানে মনে করেন শরীলি মাছ, গুলশা মাছ, পুঁটি মাছ, মনে করেন ইলিশ মাছ, আর ভিউস, বুঝলেন নাই? বোয়াল কেমন? বয়েল পাওয়া- নাই এবার। বোয়াল নেই। এই কারেন্ট এটাতে শর্ট নাকি নেওয়ার পরতে এটাতে নাকি ইলিশ মাছও পাওয়া যায় ইলিশ বেশি মাছ বছর? পাওয়া যাবে, সেটা হান না। এর বর্ষা। পাওয়া যাবে ছোট্ট বাচ্চা, আচ্ছা, বর্ষার সময় ইলিশ মাছটা পাওয়া যায়, আশ্বিন কাতি মাস, আশ্বিন কাতি মাসে। আচ্ছা, আশ্বিন কাতি মাস। ছেলে মেয়ে কয়জন চাচার? ছেলে মেয়ে হলো আমার মেয়ে 3টে, ছেলে 2টে। তাই কাকারে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বয়স কেমন হলো কাকা? বয়স আমরা মূর্খ মানুষ, আমরা অত হিসেবে আছি না। একটা অনুমান আছে না? তাও 60-70 মতো। 60-70, ধরলাম 65 বছরই। এই পুরা জীবনটা কি চরে চরেই পার করলেন? এই সরাসরি যাবা ভাঙন ঠাঙন দিছেন অনেক? মেলা ভাঙন দিছি আমরা। আমার বয়সে না হলো 7-8টা ভাঙন দিছি। 7-8টা ভাঙন দিছেন। এই ভাঙন দিতে দিতে শেষ পর্যন্ত দিতে মানুষ আন ফোরে চলা হাত দেওয়া ভাই। তারপরেও তো কাকা আপনাদের একটা ওই পারে বাড়ি আছে, অনেক অনেকবার এলাম তাও নাই। বন্ধন নিয়ে বাড়ি করছি। আচ্ছা আচ্ছা, বন্ধক নিছেন, কিনেন না? না, এখানে কাকা কি আবাদ করছে যেটাতে পুরোটাই ঘাসের মতো দেখা যাচ্ছে? এলে পাট, পাটের ই করছে না? তুষার পাট নাকি? তোষাবাদ। তাও তো পাট ফড়লি আর মায়ের গেল, বেশি ভালো না। কাকার এই বাড়িটা কি নিজের জায়গায়? না, আমার এই আদি এটাও আদি করা, আদি। তার মানে টোটাল
ভুট্টা মন কত করে যাইতেছে ভাই? মন কত করে? শুকনোটা মোটামুটি দাম ভালো আছে। কতটুকু জায়গাতে ভুট্টা করছিলেন? কতটুকু জায়গার উপর ভুট্টা আবাদ করছিলেন? 2 একর। তো ফলন তো আলহামদুলিল্লাহ। এই যে এর মধ্যে একবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে তো অনেক ভুট্টারই হয়েছে। আর এর নিঃশ্বাসে কোনো বিশেষ নেই, কোনো বিশ্বাস নেই আছে। আমি এইখান থেকে উঠতে পারবো কিনা এর কোনো এর বিশ্বাস কোনো বিশেষ নেই। এ আইনের গরিব মানুষ আমরা, না ভাই তেল, না ভাই শাল, না ভাই ভাত খাবো, কষ্ট মষ্ট করে আইনের আল্লাহ দিন নেয়। হুম। না কঠিন আছে। এটা ধান আবাদ করে তেল পানি দেওয়ার অনেক খেত এখন তো তেলের খুব খাইছি। খুব ক্রাইসিস, আপনাদের জন্য তো আরো কষ্ট। তুমি বামের তুমি যখন তেল আসে তা অন্য থাকে গেছে ছিলিম নিয়ে আনবো নিয়ে আবার নিয়ে যা আনবো তৈরি তৈরি। নদী তীরবর্তী চরাঞ্চলের বেশিরভাগ বাড়িগুলোতে গেলেই দেখা মিলবে গবাদি পশুর পাল। গবাদি পশুকে খাওয়ানোর জন্য এখানে মাচা করে রেখে দিয়েছে খড়, কারণ খড় গবাদি পশুর খুবই প্রয়োজনীয় একটি খাবার। সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে নদী আর আকাশের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই চর যেন বাংলার প্রকৃতির রূপের এক নিভৃত প্রতিচ্ছবি। এখানে প্রতিটি ভোর শুরু হয় পাখির ডাকে, আর প্রতিটি সন্ধ্যা হারিয়ে যায় যমুনার ঢেউয়ের গানে। দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ, আজও চলছে বাদাম তোলার উৎসব। কৃষকের পরিশ্রমে বেড়ে ওঠা বাদাম গাছ মাটি থেকে তুলে আনা হয়েছে। পরিবার পরিজন সবাই মিলে গাছ থেকে বাদাম ছাড়াচ্ছে। এই হলো চরাঞ্চলের রূপ বৈচিত্র্যময় সংগ্রামী মানুষদের প্রতিচ্ছবি। অন্যদিকে দুপুর পড়ার সাথে সাথেই কৃষক তার অর্থাৎ রাখাল তার গবাদি পশু নিয়ে চলে এসেছে যমুনা নদীতে। নদীতে এখন নতুন পানি এসেছে। এই নদী নতুন পানিতেই গোসল করে নিচ্ছে তার গবাদি পশুকে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।